যে আপনি আসলে ব্রিটিশ শাসনামল, পাকিস্তান শাসনামল এবং বাংলাদেশ পরবর্তী বাংলাদেশ তিনটা স্বাধীন স্বাধীনতা দেখেছি। কি একটা বিশাল ব্যাপার। গান শেখাটা কবে হঠাৎ কি করে শুরু হলো? উস্তাদের কাছে নাড়া বেঁধে গান শেখা সেই সৌভাগ্য আমার হয়নি। আগে সবাই বলতো যে গান ইত্যাদি করা মানে হচ্ছে দুস্থ হয়ে মারা যাওয়া। আপনাদের যেটা শুনেছি মানুষের কাছে যে কিছু গান এমন হচ্ছে 100 টেক 150 টেক হোল নাইট রেকর্ডিং। হ্যাঁ, হোল নাইট। আমরা ঢুকতাম রাত্র 8টার সময় আর বেরিয়ে আসতাম সকাল 8টায়। প্রতিযোগিতা ছিল কোন রকম? বড় সুস্থ প্রতিযোগিতা। তুই তো ভালো গেয়েছিস, দাঁড়া, এটা হচ্ছে তোর চেয়ে ভালো আমি গেয়ে দেবো। চুপি চুপি বলে দিই, জি, তোমার আব্বু কিন্তু কিছুদিন আমার কাছেও গান শিখেছে। এটা কিন্তু একটা শুভেচ্ছা সবাইকে। আমি আখি আলমগীর। আইজ অনের এই চেয়ারে বসে বেশ কিছুদিন আগে আমি আখির গল্প নিয়ে এসেছিলাম আপনাদের সাথে একটু নিজের জীবনের কিছু কথা বল। এখন মনে হচ্ছে আমার গল্পটা অনেক হলো, আর আমার গল্প অতটা হয়তো ইন্টারেস্টিং না, অ্যাটলিস্ট আমার কাছে না, কিন্তু যাদের দেখে শুনে আইডল মেনে আমি বা আমাদের মতো অনেকে পথ চলা শুরু করেছি, একটু গান গাওয়ার চেষ্টা করেছি, তাদের গল্প যদি না বলা হয় তাহলে তো আখির গল্পটা অসম্পূর্ণ রয়ে যাবে। আর আমার একটা বাড়তি সুবিধা তো আছে, এই বিশেষ মানুষগুলোকে ব্যক্তিগতভাবে চেনার যে একটা প্রিভিলেজ, এটা তো আমার আছেই এবং সেটা আমার একটা সৌভাগ্য। তেমনই একটা বিশাল মানুষ, মহিরুহ আমি বলি ওনাকে, পর্বত সমান দৃঢ় যার কণ্ঠস্বর, দরাজ গলা, মনে হয় যে ওনার কণ্ঠ যখন চলচ্চিত্রের স্ক্রিনে দেখি মনে হয় যে নায়ক গান গাচ্ছে। তো সেই মানুষটাকে আজ ভীষণ সৌভাগ্যবশত এখানে আমরা পেয়েছি আইজনের সামনে। পরিচয় করে দেওয়ার কিচ্ছু নেই, খুব ইনফর্মাল একটা পরিবেশে, ঘরোয়া পরিবেশেই বলতে পারেন আজ আমরা কথা বলবো আমাদের কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী আঙ্কেলের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, ভালো আছেন? এই বয়সে যতটুকু থাকা যায় আলহামদুলিল্লাহ, তুলনায় ভালোই আছি। আমি তো মনে করি আপনি অনেকের চেয়ে অনেক ভালো আছেন। এবং আমার মনে হয় যে আপনি খুব নিয়ম মেনে চলা একজন মানুষ। হ্যাঁ, মোটামুটিভাবে আমি একটু ডিসিপ্লিনড মানুষই বলতে পারো। অন্তত কিছু কিছু ব্যাপারে অনিয়ম থাকে, সেগুলো করতে হয় বাধ্য হয়ে অনেক সময়। তাছাড়া আমি মোটামুটি ডিসিপ্লিনড লাইফে লিড করেছি। আমি একদম প্রশ্ন উত্তরের মতো যাব না, কারণ আপনাকে যে কিছু জিজ্ঞেস করব সেটাও মনে হচ্ছে একটা ধৃষ্টতার মতো হয়ে যায়। কিন্তু আপনার, আমি তো মেয়ের মতো, তো মনে করেন মেয়ের সাথে বসে গল্প করছেন, ব্যাপারটা এরকম। তাই হোক, তাই আর এভাবে যদিও আপনাকে ছোট্টবেলা থেকে পেয়েছি, কিন্তু কখনো গল্প করা হয়নি কিন্তু আঙ্কেল, তাই না? এভাবে বসে গল্প হয়নি। আপনারা গল্প করতেন, আমরা দূরে বসে শুনতাম। তো আজকে সত্যি আমি আপনাদের মতো মানুষদের সামনে আসলে কথা বলা যায় না, কিন্তু তুমি তো আগেই বলেছো মেয়ের মতো, মেয়ের মতো ওই ওই সুযোগটা আজকে একটু নিব। আসলে আমি একটু ইমোশনাল ফিল করছি। আমার আমি যদি আপনার জন্ম 1940 সালে, 40 সালে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি আসলে ব্রিটিশ শাসনামল, পাকিস্তান শাসনামল এবং বাংলাদেশ পরবর্তী বাংলাদেশ স্বাধীনতা দেখেছি। কি একটা বিশাল ব্যাপার। এবং যদিও খুব ছোট ছিলাম, কিন্তু
দ্বিতীয় মহাযুদ্ধ দেখেছি। কত বয়স ছিল তখন? এই যে তোমরা করেছো কিনা জানি না, সারেগামা পাধানি, বোম ফালাইছে জাপানি, বোমের ভিতর কেউটে সাপ, ব্রিটিশ বলে বাপ রে বাপ। এটা হয়তো তোমাদের বয়সী যারা বা তারপরে যারা, তারা এটা ছড়ার মতো বলতেন, কিন্তু আমরা কিন্তু সত্যি সত্যি এই জাপানিদের বোমা ফেলার সময় আমরা দেখেছি। তখন অনেক বোমারু বিমান উড়ে যেত, সাইরেন বাজতো, এবং প্রত্যেক বাড়িতে তোমার ট্রেঞ্চ করা থাকতো, গর্ত করা থাকতো, আপনার ওখানে সেখানে যেতে হতো। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আপনার জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়? আমার জন্মটা আগরতলায়। আগরতলায়, আচ্ছা। বাট আপনার বাবার বাড়ি, দেশের বাড়ি হচ্ছে? আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমারও। হ্যাঁ, জানি আমি। গান শেখাটা কোথায়, কবে, হঠাৎ কি করে শুরু হলো, না পারিবারিকভাবে এটা ছিল? কিছুটা ছিল বলা যায়, কারণ আমার আব্বা গান করতেন। গান করতেন মানে শখে আর কি। আমরা যাতে না শুনি এবং বাইরের লোকজন যাতে না শুনে, ওইভাবে আস্তে আস্তে গান করতেন, কিন্তু অতি চমৎকার কণ্ঠ ছিল তার। তো উনি বেশিরভাগ এই পঞ্চকবির গান করতেন। গান আমরা চুরি করে করে শুনেছি আব্বার গান। অফিস থেকে এসে বারান্দায়, লম্বা বারান্দায় পাইচারি করতেন আর গান করতেন। আমার শেখাটা মানে ঠিক ফর্মালি গান শেখা যেটাকে বলে, একেবারে সেই নাড়া মেধে একজন ওস্তাদের কাছে অনেক দিন ধরে গান শেখা, সেই সৌভাগ্য আমার হয়নি। তার কারণ লেখাপড়া তো কোনো ছেদ ছিল না, একটানা একেবারে সেই স্কুলে ঢুকেছি, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসেছি, তার মধ্যে তো আর কোনো গ্যাপ ছিল না। পড়াশোনা করতে হয়েছে 1 নম্বর। তারপর যখন পড়াশোনা শেষ করে জীবন শুরু করলাম, সেই সময় তো চাকরি করতে হয়েছে। কারণ তোমরা এই সময়টা দেখোনি, আমাদের ওই সময়টায় শুধুমাত্র গান করে ভদ্রভাবে বেঁচে থাকা একটু কঠিন ছিল। যে জন্য তোমার যে আগে সবাই বলতো যে গান ইত্যাদি করা মানে হচ্ছে দুস্থ হয়ে মারা যাওয়া। যেই বৎসর আমি পাশ করলাম মাস্টার্স, ওই বছরই আমি চাকরিতে যোগ দিলাম জগন্নাথ কলেজে লেকচারার হিসেবে। তো কাজেই আমি আর ওই যে উস্তাদের কাছে নাড়া বেঁধে গান শেখা, সেই সৌভাগ্য আমার হয়নি। কিন্তু তাই বলে এই নয় যে আমি একেবারেই কিছু শিখি নাই। বিভিন্ন সময়ে বিভিন্ন উস্তাদের কাছে কিছুদিন গিয়েছি, শিখেছি। আর তারপর যেটাকে বলে স্বশিক্ষিত, নিজেও কিন্তু তোমার ইচ্ছা থাকলে তুমি পড়াশোনা করে শুনে শিখতে পারো, সেই তোমার বুদ্ধিটুকু থাকতে হবে। তো এভাবেই গান করা। কিন্তু তুমি যেই প্রশ্ন করলে, এটা ঠিক মানে আমার ভাগ্যে হলে ভালো হতো, কিন্তু হয়ে ওঠেনি। আমার মনে হয় না এর চেয়ে ভালো কিছু হতো। আমাদের এখনো পর্যন্ত যারা গান করে, আমি নতুন প্রজন্মের ছেলেরা বিশেষ করে যারা গান করে, সবাই কিন্তু একজন সৈয়দ আব্দুল হাদী হতে চায় তারা। মানে এভাবে গাওয়া কি সম্ভব? কখনো কিন্তু কেউ বলতে পারবে না যে কোথাও কোনো সুর বিচ্যুতি বা এরকম কিছু ঘটেছে, কারণ এটা তো না শিখলে আসলে সম্ভব না। আপনি যেভাবে বলছেন যে সেভাবে হয়তো ওভাবে শেখা হয়নি, বা আপনি যেভাবে যতটা শিখতে চেয়েছেন সেটা শেখা হয়নি, কিন্তু এরপর আপনি আসলে অনেক শিখেছেন, এবং আমার মনে হয় এতটাই শিখেছেন যে আমাদেরকে শেখাতে পারেন বা শেখাতে পারতেন। ব্যক্তিগত উপলব্ধি, ব্যক্তিগত তোমার ক্ষমতা, তোমার গিফটেড কিছু জিনিসও থাকতে হবে। তুমি যতই বড় বড় উস্তাদের কাছে গান শেখো না কেন, তোমার যদি সেই প্রকৃতিদত্ত সেই কণ্ঠ না থাকে, তাহলে তুমি একটা কত দূর যেতে পারবে, একটা স্তর পর্যন্ত যেতে পারবে, কিন্তু তারপর যাওয়া আর সম্ভব হবে না। কাজে এই দুটোর একটা সম্মিলন হতে হবে।
একটা জিনিস আমি নিজের সম্পর্কে বলি, প্রথম থেকেই উচ্চাঙ্গ সঙ্গীতের প্রতি আমার খুব আকর্ষণ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই যে বললাম সেই সময় সুযোগ পাইনি শেখার। তো কিন্তু ওই ভালোবাসা থেকে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রতি আমার মধ্যে উচ্চাঙ্গ সঙ্গীতের একটা মেজাজ স্বাভাবিকভাবেই এসেছিল, যেই জন্য তুমি লক্ষ্য করবে আমার চলচ্চিত্রে বহু গান আছে উচ্চাঙ্গ সঙ্গীত নির্ভর। আমার জীবনের প্রথম গান তো উর্দু গান, ইয়ে ভি এক কাহানি। ইয়ে ভি এক কাহানি ইয়ে ভি এক ছবির গান। কাহানিতে প্রথম, সেটা 60 সালে, 1960-তে। তখনও আমি একেবারেই 20 years old, হ্যাঁ। 65-এ আমি ডাকবাবু ছবিতে প্রথম বাংলা গান করলাম, মানে চলচ্চিত্রে। 60 সালে শুরু করেছিলাম গাওয়া, 65 সালে 5 বছর আর 5 বছর পর প্রথম গাইলাম। সেটাও ছিল একটু রাগাশ্রয়ী গান, চাতুরি জানে না মোর বধুয়া। তো এই আমাকে কেন উনি সিলেক্ট করলেন এই গানের জন্য, হয়তো তিনি আমার কণ্ঠে তেমন কিছু খুঁজে পেয়েছিলেন। যে শুরুটা একটু শুনলাম, আসলে এভাবে এতটুকু সময় আপনাকে জানা বা আপনার এত পেছনের গল্প আমাদের জানা সম্ভব না। এরপরও দু একটা গল্প জানতে চাই। আপনার অসংখ্য জনপ্রিয় গান চলচ্চিত্রে বা তার বাইরেও, কোনো গানের পেছনের যেটা আপনার এখন মনে পড়ছে বলার মতো, গান সৃষ্টির পেছনের কোনো মজার গল্প বা কোনো কষ্টের গল্প, কোনো একটা বিশেষ গানের পেছনের কোনো একটা গল্প যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আচ্ছা, দেখো, এত বৎসরের, প্রায় 65 বৎসরের গান গাওয়ার জীবন আমার, কত ঘটনাই তো ঘটেছে। অসংখ্য রাস্তায় যেমন জ্যাম হয়, ঠিক তেমনি স্মৃতিরও জ্যাম হয়ে যাবে। বুঝতে পারছো, কোনটা রেখে কি বলবো, সব কিছু মনে থাকে না। তখন আপনারা যখন গান গাইতেন সব একসাথে রেকর্ডিং হতো? ওরে বাবা, এটা তোমরা তোমরা পেয়েছো কিছু? না, পাইনি। ছিটে ফোটা দু একবার রেডিওতে করেছি, হ্যাঁ, তাও সেটা মনে হয়েছে যে আপনাদের মতো সেটা না, হয়তো রেডিওর ব্যাপারটা তো অত ভাস্ট না বা স্ক্রিনে যাবে না, ওই মাথাটা, ওটা চিন্তা থাকে না মাথায়। কিন্তু আপনাদের যেটা শুনেছি মানুষের কাছে, যে কিছু গান এমন হচ্ছে 100 টেক, 150 টেক, হোল নাইট রেকর্ডিং। হ্যাঁ, হোল নাইট। আমরা ঢুকতাম রাত্র 8টার সময় আর বেরিয়ে আসতাম সকাল 8টায়। এবং একটা ছোট্ট ভুল হলে, হ্যাঁ, তুমি মনে করো পুরো গানটা চমৎকারভাবে হয়ে গেল, তুমিও খুব খুশিতে স্বস্তি পেলাম বোধহয়। একেবারে শেষ মুহূর্তে গিয়ে শেষ লাইনের শেষ অক্ষরটি মনে করো যখন গাইছো, তখন কারো হয়তো বেহালার তার ছিঁড়ে গেল বা কোনো একটা আওয়াজ হলো, বা তখন তো অনেক রাত্রে রেকর্ডিং হতো যাতে বাইরের আওয়াজ না ঢুকে, একটা প্লেন উপর দিয়ে চলে গেল, আওয়াজ হয়ে গেল, নানা রকম ঘটনা ঘটতে পারে। এই জন্য আমার প্রথম গানটি যখন গাই, ওটা বললে এখন কেউ বিশ্বাস করবে না, তোমরাও বিশ্বাস করবে না, 90 টেকস হয়েছিল, তার মানে 90 বার গানটি গাইতে হয়েছিল। সেটা মানে কি পুরো গানটা তো না, হয়তো গানটা শুরু করলাম, একটু গন্ডগোল হয়ে গেল, আবার প্রথম থেকে শুরু করে, এই করতে করতে, বা গান শেষ করছি তার আগে একটু গন্ডগোল হয়ে গেল। একদম প্রথম গানটার একটা লাইন কি ছিল শোনা যাবে? সুক্কা হ্যায় প্যারা কোই পায়ে না সাহারা, ইয়ে ক্যা সংসার হ্যায় ভগবান। লেখা সুর কার ছিল? সুর ছিল তখনকার বেশ জনপ্রিয় সুরকার করিম শাহাবুদ্দিন। আর লেখাটা যে কার ছিল আমার ঠিক এখন এই মুহূর্তে খেয়াল আসছে না। ও কার লিপে গিয়েছিল, কে অভিনয় করেছিল? গান করেছিল তো একজন নায়ক ছিলেন হারুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব হ্যান্ডসাম একজন নায়ক ছিলেন। আমি ছবি দেখেছি ওনার। হ্যাঁ। আচ্ছা, এই গানটা কি ইউটিউবে আছে? আমরা না, বোধহয় নাই না। তখন তো তোমার রেকর্ড খুব কম হতো, রেকর্ড 78 RPM এর যে রেকর্ড ছিল, ওই রেকর্ডে এখানে রেকর্ডিংও হতো না,
এখান থেকে অডিওটা পাঠাতো ওই লাহোরে, লাহোর থেকে রেকর্ড হয়ে আসতো 78 রেকর্ডে। 78 রেকর্ড আছে এটা, কিন্তু আমার কাছেও কোনো নেই, ইউটিউবে এটা মুভিটাও নেই। ইউটিউবেও নেই, কারণ বহু আগে সেটা। এটা খারাপ লাগে না আঙ্কেল, যেটা এই এই মাঝে মাঝে মনে হয় যে সৃষ্টিগুলো নেই, গানটা থাকলে ভালো থাকা হতো। উচিত ছিল। আমার সেই 22 বছর বয়স তখন, এই বয়সে কি গেয়েছিলাম। কারণ তারও আগে রেকর্ড করা গান আমাদের পার্শ্ববর্তী দেশ যেগুলো, ওদের কাছে সংরক্ষিত আছে, ওদের শিল্পীদের গান, আমাদের এখানে নেই। এটা রাখার কেউ এটা এটা খুব প্রয়োজনীয়তাও বোধ করে। কষ্টের একটা বিষয় না আমাদের আর্কাইভ? অবশ্যই এটা রাখার প্রয়োজনীয়তাও কেউ বোধ করেনি, যেটা রাখা দরকার। দেখো, এইসব অনেক ভিন্ন প্রসঙ্গ এবং অনেক দুঃখজনক প্রসঙ্গ, সেগুলো জানতে চাচ্ছি। নিজেদেরকে খুব সংস্কৃতিবান মনে করি, কিন্তু আমাদের সংস্কৃতি চেতনা কতটুকু, বা সংস্কৃতি বোধ, সংস্কৃতির প্রতি ভালোবাসা কতটুকু, সেটা প্রশ্ন করাই যেতে পারে সেই সম্পর্কে। এই প্রজন্ম অনেকে সেই সময় যে সোনালী যুগের আগেও যে আমি বলবো একটা হীরক যুগ ছিল, আসলে সেই সময়ের কিছু জানেই না। আমরা যারা জানতে চাই হয়তো 2-4 জন হাতে গোনা খুঁটে খুঁটে একটু বার করি, বা আপনারা আছেন, আপনাদের থেকে একটু শুনতে পারলাম, জানতে পারলাম। কিন্তু এটা তো একটা দেশের যে কোনো রকমের ইতিহাসের সাথে সেই দেশের শিল্প সংস্কৃতির ইতিহাসটাও তো অবশ্যই থাকাটা খুব জরুরি। তো এটা ইভেন দেখেন, আমি যখন ইউটিউব ঘাঁটি, ওল্ড হিন্দি মুভি দিলে বা ওল্ড হিন্দি সং দিলে ওদের ছকছকে ভার্সন শুনতে পাই, দেখতে পাই। আমাদের ওল্ড বেঙ্গলি সং, ওল্ড বেঙ্গলি মুভি দিলে আপনি একেবারে ঝিরঝির আওয়াজ, পচা, খুব ফাস্ট বাজছে বা স্লো বাজছে, ওই ভার্সনগুলো শুনতে পাই। মানে এগুলোকে আর পরে ওইভাবে সংরক্ষণ করা হয়নি, বা এটাকে পরে মডিফাই, কালার কারেকশন, এগুলো কিছুই করা হয়নি। এটা কিন্তু খুব দুঃখজনক একটা বিষয়। এবং কখনো মনে হয় না যে আপনারা, আপনাদের মতো যারা আছেন, এটা নিয়ে কথা বলা উচিত বা চাওয়া উচিত? নাকি কথা অনেক বলেছি, বলে তো হয় না, এটা ওই যে বললাম, এটা উপলব্ধির ব্যাপার। এখন যারা এর দায়িত্বে বা যারা এটা করতে পারে, তাদের যদি এই বোধটুকু না আসে, বলে কয়ে সেটা হয় না। আর শিল্পীরা মনে একটু অভিমানী হয়, অভিমানী হয়। তাছাড়া শিল্পীদের তো কাজ হতে, সে তার শিল্প সৃষ্টি করার যা করেছে, সে সংরক্ষণ করার দায়িত্ব তো তার নয়। এই প্রসঙ্গ থেকে আসি আঙ্কেল, যে আপনার প্রাপ্তি অনেক, 5 বার আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, 21 পদক পেয়েছেন, মানে সেই সাথে মানুষের ভালোবাসা সবচেয়ে বড় পুরস্কার, যেটা আমি মনে করি। সব কিছুর পরেও একজন শিল্পীর কিন্তু কোথাও না কোথাও কোনো অতৃপ্তি থাকতে পারে, বা থাকে, অপ্রাপ্তিও থাকতে পারে, যে কিছু একটা চেয়েছিল সেটা হয়নি, এরকম কিছু আছে? আচ্ছা, পৃথিবীতে কি এমন কোনো মানুষ আছে যে সে বলতে পারবে আমি সম্পূর্ণ তৃপ্ত, বা হ্যাঁ, অপ্রাপ্তি আমার মোটেই নেই? এই কথা আমার মনে হয় না কেউ। পৃথিবীর আমরা যাকে মনে করি সবচেয়ে সুখী মানুষ, তার ভিতরেও কি কি অভিমান আছে, তার ভিতরেও কি দুঃখ আছে, বেদনা আছে, এটা তুমি আমি বলতে পারবো না, এটা সে নিজেই বুঝবে। এই কারণেই শিল্পী আব্দুল হাদীর কোনো একটা অভিমান শুনতে চাচ্ছি। একটু আগেই তো বললাম যে অনেক কিছু আছে যা বলা যায় না। ঠিক বলা যায় না, কিন্তু কখনো বলে দেখেন, হয়তো সেটাও সেটা প্রাপ্তিতে এসে যোগ হয়ে যেতে পারে। সেটা বোঝা দায়িত্ব তোমাদের, আমার নয়। আমরা নিজেরাই খড়কুটো ধরে ভেসে আছি। আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে অতৃপ্তির যেই কথাটা বললে, এটা কিন্তু সব মানুষের আছে, এবং শিল্পীদের একটু বেশি করে আছে বা থাকা উচিত। কারণ এই অতৃপ্তিই কিন্তু তোমাকে শিল্পচর্চায় অগ্রসর হতে সাহায্য করবে। তুমি একটা গান গাইলে আহা কি নিজেই মুগ্ধ হয়ে গেলাম, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না।
দেখো, আমি এমনও হয়েছে গান, চলচ্চিত্রের জন্য গান করেছি, রেকর্ড করেছি, সবাই বলেছে, ডাইরেক্টর বলেছে, সঙ্গীত পরিচালক বলেছে ওকে, আমি বলি না, আমার ভালো লাগেনি, এটা আবার করতে হবে। আবার কে ডাইরেক্টর আবার পয়সা খরচ করবে প্রডিউসার এটার জন্য? আমি বলেছি ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আমি খরচ করব, আমার পয়সায় করব, তাই করেছি আমি। এরকম কোনো গান যেটা দ্বিতীয়বার আপনি করেছেন, কোন গানটা এরকম মনে আছে? সেই গানটা মোটামুটি বিখ্যাত একটি গান, চোখের নজর এমনি কইরা। আচ্ছা, এটা আরেকবার গিয়েছিলেন আপনি পরে? হ্যাঁ, প্রথম একবার গাইলাম, সঙ্গীত পরিচালক ছিলেন আলাউদ্দিন আলী। তো বললে ভাই ঠিক আছে, তো আমি বলছি না, আমার আলাউদ্দিন আমার ভালো লাগছে না, আমি আবার করব। পরে আবার করেছিলাম। এবং সেটা শুনে আলাউদ্দিন আলী আঙ্কেল কি বললেন, যে না বেটার হয়েছে? হ্যাঁ, বেটার, অবশ্যই অবশ্যই। এভাবেই আসলে একজন শিল্পী যে নিজে বুঝতে পারে নিজের ভুল, সেই মনে হয় প্রকৃত শিল্পী হতে পারে। নিজের ভুলটা বোঝা খুব জরুরি। তারপর তোমার ইউ হ্যাভ টু ট্রাই টু ইমপ্রুভ অন ইউরসেলফ। তোমার নিজেকে নিজের উপরে যেতে হবে। একটু মজার প্রশ্ন, হালকা, সেটা হচ্ছে যে আপনার সময়ের যারা আপনার সাথে ছিল ওই সময়টা, কন্টেম্পোরারি আর্টিস্ট, অনেক গুণী শিল্পী ছিলেন। তার মধ্যে এই মুহূর্তে মনে পড়ছে আমার খন্দকার ফারুক আহমেদ, শ্রদ্ধেয় খন্দকার ফারুক আহমেদ, শ্রদ্ধেয় মোহাম্মদ আলী সিদ্দিকী, শ্রদ্ধেয় আব্দুল জব্বার, মাহমুদুন নবী, শ্রদ্ধেয় বশির আহমেদ। আমরা এই কয়জনে কিন্তু ছিলাম, এই 5 জন মনে করেন, এবং আপনি 6 জন। আপনারা একসাথে কাজ করতেন। কখনো প্রতিযোগিতা ছিল কোনো রকম? হ্যাঁ, প্রতিযোগিতা ছিল, কিন্তু বড় সুস্থ প্রতিযোগিতা। তুই তো ভালো গেয়েছিস, দাঁড়া, এটা হচ্ছে তোর চেয়ে ভালো আমি গেয়ে দেবো, এভাবে বলতেন? এইভাবেই আমরা খুব ফ্রেন্ডলি ইতে। আচ্ছা, আমি যদি সেই 5 জন শিল্পীকে বলি যে 5 জন শিল্পীকে আপনি মানে আপনার পছন্দের সবচেয়ে কে ছিলেন, এভাবে ওই সময়? সবচেয়ে পছন্দের বলা খুব মুশকিল, কঠিন এই জন্য যে তোমার যে কোনো শিল্পকে তুমি কিন্তু দাড়িপাল্লায় ওজন করে মাপতে পারবে না। তুমি যেটা বলছো, একজন হয়তো এই ধরনের গানে সবচেয়ে ভালো, একজন হয়তো আরেক ধরনের গানে সবচেয়ে ভালো, কাজেই এককভাবে কোনো কিছু বলা ঠিক হবে না। কখনো নিশ্চয়ই এরকম হয়েছে যে দুই নায়কের জন্য 2 জন শিল্পী গান করেছেন একসাথে? হ্যাঁ, ওরকমও হয়েছে। তখন কি হতো, মানে নিজেরা এক্সপ্রেশনগুলো লুকিয়ে রাখতেন, ডাইরেক্ট রেকর্ডিং এ দেখাতেন, নাকি শেয়ার করতেন যে আমি এটা করব, তুমি এটা করো? যেটা করতাম সেটা হচ্ছে, আমরা এটা সবাই করে, মানে করা উচিত, তুমি যার জন্য গানটা করছো তার বাচনভঙ্গি, তার ম্যানারিজম তোমাকে বুঝতে হবে। যেমন আমি তোমার আব্বার গান সবচেয়ে বেশি করি, তার লিপের গান সবচেয়ে বেশি করেছি আমি, কিন্তু জানতে হয়, ম্যানারিজমটা জানতে হয়, না জানলে তুমি ওই ঠিক। যে কারণে আমাদের মনে হয় যখন নায়ক অভিনয় করছেন মনে হচ্ছে সেই গান গাচ্ছে। হ্যাঁ, এটা তখন বলে, হ্যাঁ, সেটাই। এখন আব্বুর প্রসঙ্গ যেহেতু আসলো, আব্বুর তো গান করেন, জানেন, আব্বুর খুব শখ করে গান করেন, এবং সবচেয়ে বেশি যে গানটা গান চুপি চুপি বলে দিই, জি, তোমার আব্বু কিন্তু কিছুদিন আমার কাছেও গান শিখেছে। এটা কিন্তু একটা দারুণ ইনফরমেশন সবার জন্য। কোথায় এটা, এই গল্পটা একটু বলেন।